একজন বলেছিল, কেউ হৃদয় দিয়ে রাজনীতি করে, কেউ মস্তিষ্ক দিয়ে রাজনীতি করে। ভারতবর্ষের সমস্ত রাজনীতিবিদ মস্তিষ্ক দিয়ে রাজনীতি করে, উনি হৃদয় দিয়ে করেন। আমরা কিছু ক্রেমেটোরিয়াম করব, বৈদ্যুতিক চুল্লি। ঠিক আছে, মানুষ একটা বলেছে, আগে আমরা এডিডিএ শুনতাম একটা আছে, কিন্তু এডিডিএ থেকে এত কাজ হয় আমরা জানতাম না। এটা আমার ব্যক্তিগত ক্রেডিট কিছুই নয় না। দেখুন, বই আর গান আমার জীবনের সঙ্গী, সবারই বিধায়ক। যারা আমাকে ভোট দিয়েছে তাদেরও বিধায়ক, যারা দেয়নি তাদেরও বিধায়ক। এই রাজধর্মটা আমাকে পালন করতে হবে। মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন প্রেম আছে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। নমস্কার, দ্য ই পেপার মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি কৌশিক। আজকে আমাদের সাথে আছেন রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রের নবনির্বাচিত বিধায়ক তথা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায়। তাপসবাবু, আপনাকে স্বাগত জানাচ্ছি ই পেপারে। তাপসবাবু, আপনার কাছে আমার প্রথম প্রশ্ন, এই রানিগঞ্জ বিধানসভা কেন্দ্রে নির্বাচিত হয়ে আসার পর আপনি রানিগঞ্জ নিয়ে কোনো নতুন কি চিন্তাভাবনা করছেন? চিন্তাভাবনা মানে রানীগঞ্জের মানুষের একটা, যদি একটা প্রশাসনিক স্তরে মানে পৌঁছে যাওয়ার একটা ব্যাপার আছে। অতীতে রানীগঞ্জ একটা ঐতিহ্যমণ্ডিত শহর ছিল। রানীগঞ্জ আগে সাব ডিভিশন ছিল, রানীগঞ্জে কোর্ট ছিল, কিন্তু বামফ্রন্ট দীর্ঘদিন ওখান থেকে বিধায়ক থাকা সত্ত্বেও, তাদের মন্ত্রী থাকা সত্ত্বেও, তারা রানীগঞ্জের মানুষের কাছে ভোটটা নিয়েছে, রানীগঞ্জে বাম দুর্গে পরিণত করেছে, কিন্তু রানীগঞ্জকে সেই সাব ডিভিশনের মর্যাদা আবার ফিরিয়ে দেয়নি। স্বভাবতই মানুষ, যেহেতু মমতা ব্যানার্জির সরকার অনেক কাজ করছে, তাই নতুন করে মানুষ একটা আশা দেখা দিয়েছে যে রানীগঞ্জ সাব ডিভিশনটা করা যায়, তো রানীগঞ্জের ঐতিহ্য যে গরিমা সেটা ফিরে আসবে, আরও কর্মচঞ্চল হবে। যেহেতু মহকুমার মধ্যে যে কটি শহর একটা বাণিজ্যিক শহর বলে আমরা জানতে পারি, তার মধ্যে রানীগঞ্জ একটা। এন্টার বাঁকুড়ার আপনার মেজিয়া থেকে সে প্রায় বাঁকুড়ার শেষ প্রান্ত পর্যন্ত তার মার্কেট জোন হচ্ছে রানীগঞ্জ। পাণ্ডবেশ্বর থেকে যত মানুষ আছে রানীগঞ্জে মার্কেট করতে আসেন, এই জন্য রানীগঞ্জের একটা মানে পোটেনশিয়াল আছে আর কি। তো সেই দিক দিয়ে একে যদি একটু ডেভেলপ করা যায়, সেই জন্য একটু চিন্তাভাবনা করতে হবে। আর দ্বিতীয় নম্বর, ন্যাশনাল হাইওয়ে কোনোদিন শহরের ওপর দিয়ে যেতে পারে না। এইটা একটা সব থেকে দুর্ভাগ্য যে ন্যাশনাল হাইওয়ে রানীগঞ্জের শহরের ওপর দিয়ে গেল। তার জন্য প্রায়ই আপনারা রানীগঞ্জে দেখবেন পথ দুর্ঘটনাটা বেশি ঘটে। এটা কেন্দ্রীয় সরকারের কাজ, তাদের দায়িত্ব যে রানীগঞ্জকে বাইপাস করে একটা রাস্তা, মঙ্গলপুরে ওখানে একটা বোধহয় ম্যাপও হয়েছিল, জানি না পরবর্তীকালে কাজটা এগিয়েছিল কিনা, সেটা খোঁজ খবর নিতে হবে। আমরা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পরিষদ থেকে আপনার বান থেকে রানীশাহের পর্যন্ত একটা আপনার বাইপাস করেছি, প্রায় 11-12 কোটি টাকা খরচা করে। সেটা সাময়িকভাবে সেটা রাহত দিচ্ছে, কিন্তু যে গাড়ি শিউড়ি যাবে সেই গাড়ি তো আর অতটা ঘুরে আবার অতটা দিকে ঘুরে আসবে না, তাকে একটা স্ট্রেট একটা রাস্তা দিতে হবে। এই একটা চিন্তাভাবনা আছে যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে এই কথাগুলো বলতে হবে। আর রানীগঞ্জ বিধানসভার নাম, শুধু রানীগঞ্জ শহর নয়, 8টা পঞ্চায়েত আছে আপনার, উগড়া, অন্ডাল, কাজোড়া, রামপ্রসাদপুর, আপনার শ্রীরামপুর, এই নিয়ে আপনার খান্দ্রা, দক্ষিণখণ্ড, এই যে পঞ্চায়েতগুলো আছে, এই পঞ্চায়েতগুলো কিছু কিছু এলাকায় আপনার মানে ভীষণ জলের কষ্টে তারা ভোগে। যেমন কাজোড়া গ্রামে জল নেই, উগড়ায় দীর্ঘ 11 সাল থেকে প্রজেক্টটা করার পর সবে ওটা নূতন সন্তান যেমন ভূমিষ্ঠ হয়, সে ভূমিষ্ঠ হয়েছে। ওই উগড়া জলের প্রজেক্ট আরও প্রচুর কাজ বাকি, আধিকারিকদের সঙ্গে মিটিং হয়েছে, দেখো ওই প্রজেক্টটা নেমেছে। কাজোড়া, অন্ডাল, দুপচুরিয়া ভীষণভাবে জলের কষ্ট, তাদের জলের ডেভেলপমেন্ট করতে হবে, সেটা একটা বড় চ্যালেঞ্জ আর কি। এই কাজগুলো আছে আর কি, মাথায় আছে। এগুলো সময়, এখন তো মিটিং শুরু করেছে আধিকারিকদের সঙ্গে, সেগুলো সময় পেলে সেগুলো নিয়ে আলোচনা করে কাজকর্ম করা যাবে। মূলত এই কাজগুলো নিয়েই রানীগঞ্জ বিধানসভা কেন্দ্রিকভাবে এই কাজগুলো নিয়ে আমরা এগোতে চাইছি। তাপসবাবু, একটি জ্বলন্ত সমস্যা এই অঞ্চলে আছে, সেটি হচ্ছে ধস প্রবণ এলাকা।
অনেক সময় আমরা দেখছি যে এডিডি এর সঙ্গেও ইসিএল কর্তৃপক্ষের আলোচনা হয়, পুনর্বাসনের কথা হয়, কিন্তু সেই পুনর্বাসন আদতে কিন্তু হয়ে ওঠে না। তো এই নিয়ে কোনো চিন্তাভাবনার স্তরে কি কিছু আছে? আছে, দেখুন, ইসিএল, এটা আপনারা জানেন, সুপ্রিম কোর্টে মামলার পর ইসিএলকে বলা হয়েছিল যে ধস প্রবণ এলাকার যে ক্ষতিপূরণ এবং তার পুনর্বাসন, তার যে আর্থিক যে দায়ভার সেটা ইসিএল বহন করবে এবং তার যে কাজটা করবে, মনিটরিং করবে এডিডি। আমরা সার্ভে করিয়েছি, আমরা পরবর্তীকালে যে হাউসিং যে কমপ্লেক্স, ধস কবলিত মানুষকে পুনর্বাসন দেওয়ার জন্য যে বাড়ির দরকার, সেই বাড়ি প্রচুর রাজ্য সরকার আমাদের হাউসিং এজেন্সিকে দিয়ে অলরেডি করিয়ে ফেলেছে। কিন্তু ইসিএলে এটাতে 2400 কোটি টাকা দেওয়ার কথা ছিল। আমরা বারবার মিটিং করে, এটা দিল্লিতে মিটিং হয়, চিফ সেক্রেটারি তার মেম্বার, আমাদের সিও তার মেম্বার, ইসিএল আধিকারিকরা আছেন, কোল সেক্রেটারি আছেন, সেইখানে আমরা যে 500 কোটি টাকা আজ পর্যন্ত আমাদের দেওয়া হয়েছে, 480 না 500 সামথিং, তার টাকার পুরো ইউসি আমরা দিয়ে দিয়েছি। ধস কবলিত এলাকায় ঝরিয়াতেও হয়েছে, ঝরিয়া ল্যান্ড প্রোভাইড করেছে ইসিএল। ইসিএলে তো অনেক জমি আছে, যে জমিতে তারা আগামী বোধহয় 100 বছরের মধ্যেও সেখানে তারা কিছু করবে না, কয়লা খনন হবে না। কিন্তু আমাদের এখানে ইসিএল কোনো জমি দিল না, বলছে সব জায়গায় কয়লা আছে। যে কয়লা তো সব জায়গায় আছে, রানীগঞ্জ, আসানসোল, কুলটি, বরাকর, পাণ্ডবেশ্বর, সমস্ত জায়গায় যেখানেই খুঁড়বেন 100 ফিট নিচে কয়লা আছে। তাহলে কি ইসিএলের মানুষ পুনর্বাসন পাবে না? তো আমাদের রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়ে কিছু জমি কিন্তু কিনেছেন। আপনার অ্যাক্টোপলিসের কাছ থেকে জমি কেনা হয়েছে আমাদের, এবং কিছু বাড়িও তৈরি হয়েছে। এখন যেটা বার্নিং ইস্যু, আমাদের কাছে জ্বলন্ত সমস্যা, আপনার হরিশপুর গ্রামটা প্রায় অর্ধেক ধস হয়ে গেছে, তাদের রিহ্যাবিলিটেট করার একটা সমস্যা আমাদের সামনে এসছে। যেহেতু কোভিড এবং নির্বাচন আমাদের প্রচুর কাজের সময় নষ্ট করেছে সমাজে। আমাদের মুখ্যমন্ত্রী চেয়েছিলেন ইলেকশনের আগেই যতগুলো বাড়ি হয়েছে, যতগুলো সার্ভে কারেক্ট আছে, কিন্তু সার্ভে আবার ভুল আছে, আবার সার্ভেটা কিন্তু কন্টিনিউয়াস প্রসেস। আজ যেটা কাল যেটা ছিল, আজ যেটা আবার নতুন করে ধস হচ্ছে, তারা একটা নতুন করে সার্ভে করতো। কিন্তু পুরনো সার্ভে রেকর্ড যেটা আমাদের আছে, তার মধ্যে কিছু ভুল ছিল, সেই ভুলটাকে আবার রেকটিফাই করে যে জেনুইন লোক আছে, সিএম চেয়েছিলেন সেই লোকগুলোকেও পুনর্বাসন দিতে, কিন্তু কোভিডের জন্য হলো না। আমরা কিছু লোককে সিএমের মাধ্যমে চাবিও দিয়েছিলাম। এই রানীগঞ্জে যে প্রশাসনিক যে একটা পাবলিক মিটিং হয়েছিল, ওই তো আগামী দিনে নিশ্চয়ই এটা আমাদের কাছে একটা সবথেকে বড় প্রায়োরিটি। কিছু মানুষের পুনর্বাসন আমরা করবো, কিন্তু কোভিডটা যতদিন না শেষ হচ্ছে, লকডাউন না শেষ হচ্ছে, আমাদের কর্মীরা ঠিকমতো আসতে পারছেন না, আসার মুশকিল হচ্ছে, খুলে নামাও যাচ্ছে না, এই সমস্যাটা দেখা দিয়েছে। রানীগঞ্জের এগরা পঞ্চায়েত অমৃতনগর, যেখানে সেই অঞ্চলের 2 কোটি টাকার উপরে একটি প্রজেক্ট, এই প্রজেক্টের বাস্তব হয়ে গেছে। এগরা থেকে শ্যামডাঙ্গা পর্যন্ত 2 কোটি টাকার রাস্তা। আপনি যে যদি দেখেন, আপনার নিজের ভালো লাগবে যে একটা গ্রামাঞ্চলের ভেতরে, কলিয়ারি অঞ্চলে এত ভালো রাস্তা হতে পারে। নট অনলি শ্যামডাঙ্গা, আপনি যেখানে রাস্তায় যান, আমার পূর্ব বিধানসভার, আপনি কালীপাড়ার দিকে একদম এগরা হয়ে সাহেবগঞ্জ এগরা হয়ে আপনি বল্লভপুর হয়ে নূপুর গ্রাম পর্যন্ত যান, দেখুন একদম ঢালাই পাকা রাস্তা, এবং লাইট দেখবেন, এলইডি লাইট। আপনি রেলগেট থেকে একদম মেজিয়া ব্রিজ পর্যন্ত দুধারে এলইডি লাইট হয়েছে। নারায়ণকুড়িকে সাজিয়ে দেওয়া হয়েছে, প্রিন্স তারানাথ ঠাকুরের একটা স্মৃতি বিজড়িত জায়গা, তার প্রথম কর্মক্ষেত্র, সেটা নূতন রূপ দেওয়া হয়েছে। এই কাজগুলো প্রচুর এডিডিএ করছে। আর এডিডি একটা যে নূতন কাজ, প্যান্ডামিকের সময় আমাদের সিদ্ধান্ত হয়েছে, আমরা কিছু ক্রেমেটোরিয়াম করব, বৈদ্যুতিক চুল্লি। আমরা দেখছি বিভিন্ন জায়গায় সব দাহ করার পর্যাপ্ত জায়গা পাওয়া যাচ্ছে না। আমরা সেটার প্রজেক্ট নিয়েছি, আমরা ইউডিতে পাঠিয়েছি। আশা করি আমাদের এই মাসের শেষে না হবে, সামনের মাসের 15 তারিখের মধ্যে আমরা তাদের কাছে অনুমতি পেয়ে যাব। জেলা জুড়ে কতগুলি এরকম হচ্ছে? আমাদের এরিয়ার মধ্যে 3-4টা আমরা পরিকল্পনা নিয়েছি, এবং সেইটা নিয়ে আমরা দরপত্র আহ্বান করবো। এটা আমাদের কাছে একটা প্রায়োরিটির কাজ। কোন কোন জায়গা এখনো পর্যন্ত সিলেক্ট হয়েছে? একটা আপনার জয়দেব পদ্মাবতীর কাছে একটা আমরা চিহ্নিত করেছি। আমরা জামুরিয়া
বর্ডারে একটা চিহ্নিত করেছি, একটা বল্লভপুরে চিহ্নিত করেছি, আরও কয়েকটা আমাদের পাইপ লাইনে আছে, সেগুলো আমরা করার চেষ্টা করছি। এখানে সবাই গাড়ির খুব অভাব ছিল, তো আমরা এডিএ থেকে একটা সহবাহী গাড়ি আমরা দুর্গাপুর মিউনিসিপ্যাল কর্পোরেশনকে আমরা দিয়েছি, গত 2 মাস হলো, নূতন গাড়ি এডিএ থেকে আমরা একটা প্রতিষ্ঠানকে দেওয়ার জন্য ঠিক করেছিলাম। তো সেই প্রতিষ্ঠানকে বললাম, ভাই আপাতত তুমি গাড়িটা দাও, ওইটা আমরা ডিএমসিকে দিয়ে দেওয়া হয়েছে, তার মাধ্যমে তারা কাজ করছে। 438 কোটি টাকার বেশি এখনো পর্যন্ত এডিডিএ খরচা করেছে পশ্চিম বর্ধমান বা আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের যে তহবিল থেকে, তার মধ্যে প্রায় 150 কোটি টাকা শুধুমাত্র দুর্গাপুরের জন্যই খরচা হয়েছে। এই ভোটে যে অভাবনীয় ফল, এতটা সংখ্যায় সিট পেয়ে তৃণমূল কংগ্রেস আবার আসবে, এই কি মনে করেন এই কাজের ব্যাপারগুলো নিয়ে? শুধু এটুকু বলতে পারি, যে কটা আমাদের বিধানসভা আছে, কোথাও হেরেছি কোথাও জিতেছি, আপনি বিগত 5 বছরে কম করে 45 থেকে 50 কোটি, তার থেকে কম হবে না, আমি দায়িত্ব নিয়ে বলতে, আমাদের কাগজ আছে, 45 থেকে 50 কোটির কাজ যে কোনো বিধানসভায় আপনি পাবেন। দুর্গাপুর পূর্বে পাবেন, দুর্গাপুর পশ্চিমে পাবেন, কাকসায় পাবেন, আমার পূর্ব বিধানসভায় পাবেন, আসানসোল দক্ষিণ পাবেন, উত্তর পাবেন, কুলটিতে পাবেন। দুর্ভাগ্য, এত কাজ করার পরেও কুলটি সিটটা আমরা হারালাম। ছত্রে ছত্রে কাজ, যে কাজগুলো পাইপ লাইনে ছিল, আমরা কালকে রিভিউ মিটিং করলাম, সেখানেও দিলাম 2-3 কোটি টাকা কাজ ইলেকশনের সময়, যেগুলো হাতে নেওয়া হয়েছিল, যেগুলো আমরা উদ্বোধন করেছি, অনগোয়িং আছে, 40% 50% কাজ হয়েছে, সেই কাজগুলো শেষ করার জন্য বললাম। তো মানুষ বলেছে, আমি বেনিফিট পেয়েছি। আমি তো রানিগঞ্জ দাঁড়াবো বলে ঠিক ছিল না, কি যে উকড়া গেছি, অন্ডাল গেছি, কাজড়া গেছি, সেখানে লোকেই বলছে আপনি এই লাইট করে দিয়েছিলেন, আপনি এই রাস্তা করে দিয়েছিলেন, আপনি এই আটচালা করে দিয়েছিলেন 17 সালে, আপনি এই পণ্ডিত পুকুর করেছিলেন রানীগঞ্জে, আপনি আপনার ঠান্ডাডি বলার জায়গা আছে, তার রাস্তা করে দিয়েছেন। তো ন্যাচারালি, যেহেতু এডিডিএ শুধু আসানসোল মানেই আসানসোল নয়, দুর্গাপুর মানে দুর্গাপুর নয়, এটা সমগ্র 7টা-8টা বিধানসভাকে নিয়ে কাজ করা। আমরা সব, আপনি কাকসাও যেয়ে দেখবেন, গলসি যেয়ে দেখবেন, সব জায়গায় এডিডিএ কাজ হয়। মানুষ একটা বলেছে, আগে আমরা এডিডিএ শুনতাম একটা আছে, কিন্তু এডিডিএ থেকে এত কাজ হয় আমরা জানতাম না। এটা আমার ব্যক্তিগত ক্রেডিট কিছুই নয়। আমাদের সিও দিদির সঙ্গে না থাকতেন, আমাদের যারা আধিকারিক আছে, আমাদের ইঞ্জিনিয়ারিং সেকশন আছেন, তারা যদি সঙ্গে সহযোগিতা না করতেন, সর্বদা কাজটা আমরা করতে পারতাম না। এডিডি এর উন্নয়নের ছোঁয়ায় 45 বছর পর জামুরিয়া বিধানসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেস জিতেছে, কিভাবে দেখছেন এটা? এর জন্য প্রথমে আমি দেখি, জেতাটা নিশ্চয়ই আমরা পরিশ্রম করেছি, কিন্তু মমতা ব্যানার্জির পরিকল্পনা, আমি মনে করি দুয়ারের সরকার এটা অনেক মাইলেজ দিয়েছে। এটা মানুষের সেইখানে সে নিজের শংসাপত্র, যার জন্য তাকে 10 বছর 5 বছর ঘুরতে হয়েছে, কাস্ট সার্টিফিকেট, সেইটা যে স্পটে 5 দিনের মধ্যে পেয়ে গেছে। রেশন কার্ডে যে ডিসপিউট ছিল সেটা পেয়ে গেছে। এবং যে কাজগুলো সরকারি অফিসে গেলে বিলম্বিত হয়, দেখুন সরকারের কাজ যারা করে সবাই তো আর যে 1 নম্বর কাজ করে তা তো নয়, তাহলে রাজ্যটা সোনার রাজ্য হয়ে যেত। কিছু মনে হচ্ছে পরের মঙ্গলবারে বৃহস্পতিবার আসুন, পরের বৃহস্পতিবার আসুন, একটা কাস্ট সার্টিফিকেট সই করবে, এই সামনের মাসে বৃহস্পতিবারে 3টের পর আসুন, এই করে করে লোকের জুতো সুক্ততা করে, এটা মমতা রিয়েলাইজ করেছিলেন। আজকে আমরা কেন করলাম? নিশ্চয়ই এক শ্রেণীর কর্মচারী যারা কাজটা করতো, অনীহা প্রকাশ করতো, তাই জন্য তাদের এই রিলিফ দেওয়ার জন্য তিনি তার দরজায় যে এই কাজটা করে দিয়েছে। এটা মানুষকে অনেকটা উজ্জীবিত করেছে, প্রান্তিক পরিবারের মানুষকে অনেক উজ্জীবিত করেছে এইটা দিয়ে, যার দীর্ঘদিন বামফ্রন্ট জামুরিয়ায় ছিল। প্র্যাকটিক্যালি বানিয়ে দেওয়া ছাড়া বামফ্রন্ট কিছু করেনি। আজকে দেখুন, আগামী দিনে তারা ইতিহাসে পাঠ্য বইও থাকবে কিনা আমি জানি না। একদা একটি দল ছিল যার নাম ছিল সিপিএম, যদি আগামী দিনে ইতিহাসে পাঠ্য বইয়ে থাকে তাহলে ভালো, একটা দল তো দীর্ঘদিন ছিল, কিন্তু দলটা মিলিয়ে গেল। কিন্তু দক্ষিণপন্থী দল কংগ্রেস, তৃণমূল কংগ্রেস, তারা কিন্তু থেকে যাবে, কারণ তারা মানুষকে নিয়ে কাজ করে। তাদের বইয়ে যা লেখা আছে ঠিক আছে, সেটাকে মানবো, তার থেকে গ্রাউন্ড রিয়েলিটি যেটা আমরা বলি, বাস্তব অভিজ্ঞতা, সেইটা নিয়ে আমাদের দল কাজ করে। আজকে যখন দেখুন মমতা ব্যানার্জি একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, টিকা বললো কাদের দেবো আমরা? যারা বাস কন্ট্রাক্টর ড্রাইভার, যারা প্রচুর লোকের সঙ্গে মেশে, যারা রোগটা ক্যারিয়ার যারা, তাদেরকে আমি টিকা দেবো, যাদের আমাদের রোগটা সরাবে। ফুটপাতে যারা হকারি করে, যারা পেপার বিক্রি করতে করতে প্রত্যেক মানুষের বাড়িতে যাচ্ছে, এই যে চিন্তা, এই কনসেপ্ট, এটা যদি ভাবেন দেখবেন একটা
যে বাড়ির ভেতর বসে আছে তার তো রোগ ছড়াবার, রোগ লাগার ভয় নেই, সেটা কোথাও যাচ্ছে না, সে ছড়াবে কোথায়? কিন্তু একটা হকার সে রোগটা ছড়াতে পারে, একটা পেপারওয়ালা রোগটা ছড়াতে পারে, একটা বাস কন্ট্রাক্টর রোগটা ছড়াতে পারে। তাই জন্য বলেছে তাদেরকে আগে দিতে হবে, তাই তাদের মাধ্যমে আপনার শুনছিলাম যে আপনি মশা যদি হয় আপনি বাড়িতে স্প্রে করবেন, সেটা বেশি বিজ্ঞানসম্মত না মশাটা যেখানে ব্রিডিং হচ্ছে, যেখানে ডিম পাচ্ছে, জলা জায়গাটা আপনি শেষ করবেন? জলা জায়গাটা যদি আপনি শেষ করেন তাহলে বাড়ির ভেতর মশা আসতে পারবে না। আমরা কেন্দ্রীয় সরকার বলছে বাড়িটা স্প্রে করো, আপনার বাড়িটা আপনাকে দিই, আরে আপনি তো কোথাও যাচ্ছেই না, আপনার মাধ্যমে কাকে ছড়াবে? ওই প্রান্তিক পরিবারের মানুষগুলোকে মমতা ব্যানার্জি বেছে নিয়েছে, যারা কাজে যায়, যাদের মাধ্যমে প্রচুর মানুষ আক্রান্ত হতে পারেন। কেন্দ্রীয় সরকারের কথা যখন তুললেন তখন আমাদের এই পশ্চিম বর্ধমান জেলায় দুজন সাংসদ আছে যারা এই কেন্দ্রীয় সরকারে, বর্তমান কেন্দ্রীয় সরকারের একজন মন্ত্রিত্বে আছেন এবং একজন সাংসদ হিসাবে আছেন। উন্নয়নের কাজে তাদের কতটা পাশে পাচ্ছেন বা পাবেন বলে আশা করছেন? আমি তো দুর্গাপুরের সঙ্গে আমার মানে আই মিন টু সে আমার তো বিধানসভাও ছিল না, আমি কোনো জায়গায়, কিন্তু আমাদের মানে মানে কি মানে যাই হোক, আমি জানি না তিনি কতদূর কাজ করেন কি, তো কাজের নমুনা কিন্তু এখন আমি পাইনি। ক্যারাম বোর্ড খেলা দেখেছি, কোথাও কোথাও ক্যারাম বোর্ড খেলছেন। আর উনি আমার পাড়ার প্রতিবেশী, তো আমি পাড়ায় মানে মিটিং করে বলি যে মহিশিলা কলোনিতে আমি কম করে বলছি 20টা লোক দেখিয়ে দেবো যে আমার সার্টিফিকেট নিয়ে গেছে, আছে তো 2000-3000 লোক আছে, সকালে লোক চলে আসে। সাংসদের 10টা লোক দেখিয়ে দিন যে সার্টিফিকেট পেয়েছেন, তার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট, যেটা মিনিমাম। মেডিকেল বেনিফিট ছেড়েই দিন, কাজের পরিধি ছেড়ে, যেখানে উনি থাকেন তার পাশে আমরা পার্ক ডেভেলপ করেছি, 2-3টে পার্ক ডেভেলপ করেছি, বাজার করেছি। তো নিশ্চয়ই সাংসদের একটা ভূমিকা থাকে, সাংসদ একটা লেগে থাকতে হয়। একটা সংস্কৃত একটা কথা আছে, নহি প্রবশ্যন্তি সিংহস্য মুখে মেঘা। আপনি যদি ঘুমিয়ে থাকেন, তাহলে সিংহ যদি ঘুমিয়ে থাকে তার মুখে কিন্তু হরিণ এসে পড়বে না, তাকে স্বীকার করতে হবে। তো আপনাকে একটু প্রোঅ্যাক্টিভ হতে, আমাদের দেশটা তো আমেরিকা নয় যে আপনি চিঠি লিখলেন কাজটা হয়ে গেল, আপনার একটু দৌড়তে হবে, দপ্তরে খোঁজ নিতে হবে। আপনার উদ্যোগ নেই, কী কাজ করছেন আমরা নিজের রাজপথ মানুষের লোকরা। তো ভোটটা একটা আলাদা চিত্র। দেখুন এত উন্নয়ন এত জায়গায় করলাম, সেখানে আমরা ভোট পেলাম না। তো মানুষ কীভাবে ভোট দেয়, এটা একটা আমার মনে যারা রিসার্চ করে এই নিয়ে, মনস্তত্ত্ববিদদের বা সমাজতত্ত্ববিদদের একটা রিসার্চের সাবজেক্ট হয়ে থাকবে যে মানুষ কি চায়। একটা এলাকা যা চকচকে তকটকে করছে, ভোটটা সে পেরো না, অন্য লোক পেলো, তা অন্য দল পেরো, এটা আমাদেরকে মানে ভাবায় যে তাহলে মানুষ কী জন্য ভুল করছে। আর এই লকডাউন, এই কোভিড পরিস্থিতি, সময় কাটছে কীভাবে কাটাচ্ছেন? কাটাচ্ছি মানে ধরুন যে কাজ করে তার কাজের অভাব হয় না। আমাদের বাড়িতে বসে থাকলেই বিরক্ত লাগে, মানে 10টা লোক যদি না আসে, যদি কাজ না বলে তাহলে মনে হয় কী হলো 10টা টেলিফোন এলো না, হসপিটালে ভর্তির জন্য কেউ বললো না, কেউ রক্ত চাইলো না, কেউ অ্যাম্বুলেন্স চাইলো না, কেউ অক্সিজেনের জন্য বললো না। তাই তো মানে এটা আমি চাই না এগুলো চাক, কিন্তু মানুষের তো বেঁচে থাকার জন্য প্রয়োজন আছে। মানুষের হাসপাতালে যেতে হয়, চিকিৎসা করাতে, তার ভর্তির সমস্যা থাকে, তাকে ভর্তি করে, তার বইয়ের অভাব থাকে, সেটা মেটাবার চেষ্টা করতে হয়। তাছাড়া আমি যে প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত আছি তার তো প্রচুর কাজ আছে, সেই কাজগুলো এই সময় একটু রিভাইভ করছি, আধিকারিকদের ডেকে পরে বলছি যে ভাই কাজগুলো তুলতে হবে, অনেক দিন চলে গেছে, এই করেই চলে যাচ্ছে আর কি। অবসর সময় বই পড়া হয় না, দেখুন বই আর গান আমার জীবনের সঙ্গী। আমার যদি মানে এমন একদিনও নেই, খুব রেয়ার। এবং যদি ক্লান্ত থাকি ভাবে ঘুমিয়ে যাবো, কিন্তু বিছানায় যখন শুতে আসি তখন ঘুমটা আসে না, তখন বইটা নিয়ে কোনো আর্টিকেল পড়তে পড়তে আর গানটা চালিয়ে দিয়ে ওই করতে করতেই ঘুমটা। কী ধরনের বই বেশি পড়তে আগ্রহ প্রকাশ করেন? আমি এমনি মূলত বর্তমানে আমি ঠাকুরমা স্বামীজির বইটা বেশি পড়া পছন্দ করি। অন্য বই খুব একটা গল্পের বই, সাহিত্যের বই খুব একটা ভালো বই হলে পড়ি, কিন্তু কিছুক্ষণ পড়ার পর বা কয়েক পাতা পড়ার পর আবার সেই কথামৃতটাই হাতের গায়ে চলে আসে, বা লোকেশানন্দজির কোনো বই চলে এলো, বা বলভদ্রানন্দজি কোনো লেখা চলে এলো, সেই বইগুলো ঘুরিয়ে ফিরিয়ে পড়ি, এটা পড়তে হয়। গান শুনতে ভালোবাসেন, শুধু কি রবীন্দ্রিক না, তার বাইরেও আধুনিক হিন্দি গান? রবীন্দ্রসঙ্গীত তো আমার প্রথম, তারপর রজনীকান্ত, অতুল প্রসাদ, আর মাঝে মাঝে ওই হিন্দি পুরোনো দিনের গান যদি থাকে, কলেজ জীবনে যে সিনেমা গান, ওই গানগুলো। আর তাছাড়া রবীন্দ্রসঙ্গীত মেন, আর রজনীকান্তের গান। মন ভালো করে দেয় এরকম গান। আপনার ফেভারিট গান, প্রিয় গান কোনটি? প্রিয় গান অনেক আছে, যেমন
তোমার মহাবিশ্বে কিছু হারায় না গো কবু, আমরা অবুঝ অন্ধ সেজন, তাই তো কাঁদি প্রভু। যখন আমার প্রিয়জন চলে যায় তখন এই গানটা খুব আমাকে মানে ইয়ে করে আর কি, যে আমার কাছে নাই যাহারা, তোমার কাছে আছে তারা, হারায় না গো কবু, তোমার মহাবিশ্বে কিছু হারায় না গো কবু, আমরা অবুঝ অন্ধ যেজন, তাই তো কাঁদি প্রভু, হারায় না গো কবু। আরো অনেক গান আছে, যেমন কোন প্রণব এই গানটা খুব পছন্দ, রবীন্দ্রনাথ, কোন খেলা যে খেলবো এখন সেই কথা তাই ভাবি মনে, এটা প্রণববাবু খুব শুনতেন আর কি। তারপর আর রবীন্দ্রনাথ গান আমার খুব 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 ভালো লাগে, যখনই কোনো অনুষ্ঠানে যেতে করি গানটা, মাঝে মাঝে তবু দেখা পাই, চিরদিন কেন পাই না, কেন প্রেম আছে হৃদয় আকাশে, তোমারে দেখিতে দেয় না। আর একটা গান আছে, সকাতের ওই কান্দিছে সকলে, কহ কহ পিতা। এইসব গানই জীবনে আইডিয়াল যদি বলা হয় তা কাকে মনে করেন আপনি? জীবন আইডিয়া আমার বাবা। আর যদি আপনি অন্য বড় স্তরে বলেন, নিশ্চয়ই গান্ধীজি, বিবেকানন্দ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ কতটা অনুপ্রাণিত করে আপনাকে? মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মানে দেখুন, আমি বলি যে একজন রক্ত মাংসের মানুষ এত কাজ করতে পারে। যখন আমরা এসে ক্লান্ত হই তখন দেখুন আবার মিটিং করতে ওখানে চলে গেলেন। তো আমরা বলি একটা কি তার শক্তি। আমরা দেখুন মানে কিছু কিছু বলি না, তার মধ্যে ঈশ্বরের ভাব আছে, একটা কিছু তার আছে, যারা মানে তারা মানে, যারা মানে না তারা মানে না। তার উপর একটা বলি যে একটা ঈশ্বর প্রদত্ত একটা শক্তি আছে, নয়তো কোনো মানুষকে ইদানিংকালে সারা ভারতবর্ষের কোনো মানুষকে এত কায়িক পরিশ্রম করতে আপনি দেখবেন না। আর ওনার যা মেমোরি, যা মনে রাখার ক্ষমতা, এটা সবাইকে স্তম্ভিত করে দেয়। হয়তো উনি অনেক বেশি অন্যান্যদের মতো অত বেশি স্মার্ট নন, অনেক বেশি ইংরেজি শিক্ষায় শিক্ষিত হন না, তাই জন্য উচ্চবর্ণের মানুষরা তাকে মানতে মানে তাদের কষ্ট লাগে, যে একটা প্রান্তিক পরিবার থেকে উঠে এসছে। হ্যাঁ, সেই মহিলা আজকে দেখুন বাংলা নেতৃত্ব দিচ্ছে, এত পরিশ্রম করছে, এত দৌড়ে বেড়াচ্ছে, এত মানে গরিব মানুষের কাছে ছুটে যাচ্ছে। এই মমত্ববোধ আছে বলেই করছে। উনি তো বসে থাকতে পারতেন, উনি ওখান থেকে রিভিউ করতে পারতেন, কিন্তু তারা করছেন না, দৌড়ে যাচ্ছেন, সরজমিনে দেখছেন। আর ওনার জানেন তো, একজন বলেছিল কেউ হৃদয় দিয়ে রাজনীতি করে, কেউ মস্তিষ্ক দিয়ে রাজনীতি করে। ভারতবর্ষের সমস্ত রাজনীতিবিদ মস্তিষ্ক দিয়ে রাজনীতি করে, উনি হৃদয় দিয়ে করেন। তার জন্য তিনি সোজা কথা, সোজা হাতটা সবাই সামনে বলেন। যে কথাগুলো উনি বলছেন মিটিংয়ে, কোনো প্রশাসনের প্রধান ব্যক্তি তার ওখানে বলতে পারেন না। তাই হৃদয় হন্ট করছে যে এই কাজটা কেন হচ্ছে না। পরশুদিন যেমন বললেন যে একটা ব্রিজ করতে তোমাদের 2 বছর লাগলো, সব টাকা জলে গেল। উনি ফিল করেন যে টাকা আনতে কত কষ্ট করতে হয়। তার মধ্যেও তিনি যে রাজ্যটাকে টেনে নিয়ে যাচ্ছেন, মানে মানে কিচ্ছু বলার নেই আর কি। ভোট পরবর্তী সময়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় যে মানে বিরোধী দলের উপর আক্রমণ, হিংসা রাজনীতি যে চলছে, কিন্তু তাপস বন্দ্যোপাধ্যায় কোথাও প্রশ্রয় দেয়নি। আপনি নিজে গিয়ে ফিল্ডে দাঁড়িয়ে আপনি বিরোধী যারা কর্মী আছে, সমর্থক আছে, তাদের বাড়ি ফিরিয়েছেন, তাদেরকে নিয়ে বলেছেন সবাইকে নিয়ে থাকতে হবে, এক সময় রাজনীতি করতে হবে। তো সেই জায়গাটা কিভাবে ফিল করেন আপনি মানুষ হিসাবে? আপনার গ্রহণযোগ্যতা কি এই জন্যই সর্বজনীন? এই জন্য দেখুন, আমি তো বলি যেটা আমার যে আমি 26 তারিখ পর্যন্ত একটি দলের প্রার্থী ছিলাম, পার্টিকুলার একটা দলের প্রার্থী। কিন্তু 2 তারিখের পর মানুষ যখন আমাকে নির্বাচিত করেছে, তখন আমি আর দলের প্রার্থী নই, আমি কিন্তু সবারই বিধায়ক। বিধায়ক হয় একটা দল হিসেবে, কিন্তু আমি একটা সবারই বিধায়ক। যারা আমাকে ভোট দিয়েছে তাদেরও বিধায়ক, যারা দেয়নি তাদেরও বিধায়ক। এই রাজধর্মটা আমাকে পালন করতে হবে। স্বভাবতই কেউ ভোট দেয়নি বলে তার বাড়িটা ভেঙে দাও, তাকে তাড়িয়ে দাও, এমনি করে হয় না। আর এটা কারা করছে না, আমি মনে করি যারা ভোটের সময় পরিশ্রম করেনি, যারা মানুষের কাজ করেনি, তাদেরকে প্রমাণ করতে হবে তিনি আমাদের দলের সমর্থক আমাদের কাছে। তার জন্য আমি অন্য দলের লোককে বাড়িচাড়া করলাম, ওকে প্রমাণ করতে হবে। কিন্তু আসল কর্মীদের প্রমাণ করতে হয় না, তারা কাজের মাধ্যমে, রক্তঘাম ঝরাবার মাধ্যমে তারা প্রমাণ দিয়েছে। আমার শেষ প্রশ্ন সেটা হচ্ছে রাজনীতির জন্য যে কতটা স্যাক্রিফাইস করতে হয়েছে এখনো পর্যন্ত? না, স্যাক্রিফাইস আর কী করেছে, আমি তো খুব মিডিওকার ছেলে, আমি তো বিরাট পণ্ডিত নই। আমি উকিল হয়েছিলাম, ওকালতি করতাম,
ওখান থেকে মোটামুটি উকিল মানে একটা নর্মাল মিডিয়াকার উকিল একটা ভালো সচ্ছল অবস্থা চলে আসে। আমার ঠাকুরের আশীর্বাদে সেই অবস্থার জায়গাটা ছিল। স্যাক্রিফাইস মানে মানে বাড়ির যে ডে টু ডে ওয়ার্ক সে নিশ্চয়ই দেখা হয় না। ছেলেদের পড়াশোনা আমি দেখিনি ঠিক মতো, কোথায় টিউশন যাবে, কোথায় কী করবে, কোথায় পড়বে, এটা আমার মানে এটা আমি দেখিনি। ওরা তার আমার কাছে এক্সপেক্টও করেনি। ওরা নিজের মতো করে পড়েছে, নিজের মতো করে বড় হয়েছে। হ্যাঁ, টানা 4বার, তার মধ্যে একবার কংগ্রেসের টিকিটে আপনি বিধায়ক হয়েছিলেন, টানা 4বার বিধায়ক। কি আশা করছেন, মানে এরপরে কি একটা মনে হয় যে রাজ্য মন্ত্রিসভায় একটা মন্ত্রিত্ব বা এরকমও একটা আপনার হওয়া উচিত সেখানে, মানে কাজ করার জন্য এই পশ্চিম বর্ধমান জেলা? না না, আমি বলি যে মন্ত্রী হলেই ভালো কাজ করতে পারবো, মন্ত্রী না হলে ভালো কাজ করতে পারবো না, এটা আমি বিশ্বাস করি না। আমি শুধু এটুকু যে আমি ঈশ্বরের কাছে মানে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি এবং আমার নেত্রীর কাছেও, যে তারা আমাকে বিশ্বাস করেছিলেন যে রানিগঞ্জে আমি গেলে এটা দুবারে ভাবতে পারা যায়, অর্ধেক জল আছে বা অনেকটা ভর্তি আছে। তো তারা ভেবেছিলেন যে হ্যাঁ, রানিগঞ্জ সিটটা আমি গেলে উদ্ধার হয়ে যাবে। সেইটা নিশ্চয়ই আমার প্রতি সেই বিশ্বাসটা তারা রেখেছিলেন। তার জন্য আমি নেত্রীর কাছে কৃতজ্ঞ, সর্বোচ্চ ঈশ্বরের কাছে কৃতজ্ঞ তিনি এই আমার মানে এটা বজায় রাখতে পেরেছেন আর কি। আর দ্বিতীয় নম্বর, এরিয়াতে আবার 15বার আমাকে মনোনীত করে, যেটা আমার মনে হয়েছে নিশ্চয়ই বিগত 5 বছর খুব একটা খারাপ কাজ করিনি, সবাইকে নিয়ে চলতে পেরেছি আর কি। তাই আমাকে তৃতীয়বারের জন্য এখানে মনোনীত করেছেন। আমি তো 96 সালে প্রথম এমএলএ হয়েছিলাম। 96 সালে দেখতে গেলে 96 সালে জেলার কেউ নেই, আমি আর রবি চ্যাটার্জি। তোরা যে যারা ছিল তারা অনেকে আমাদের ছেড়ে চলে গেছে, মানিকদা ছেড়ে চলে গেছে আমার সঙ্গে যেমন হয়েছিল, আমি মানিকদা একসঙ্গে হয়েছে, মানিকদা তার আগে হয়েছিল। তোদের মন্ত্রিত্বটা আর আমার ঠিক ওই কলকাতাবাসী হতে খুব একটা ভালো লাগে না। হ্যাঁ, সবাই যদি মন্ত্রী হয়ে যায় তাহলে দেখুন এলাকাটা তো ফাঁকা হয়ে যাবে। যে মানুষটা আসবে একটা শোয়ের জন্য, সার্টিফিকেটের জন্য, সে কার কাছে যায় বলুন? এখন যিনি বিজেপি জিতেছেন আমাদের ওইখান থেকে, আমার বিধানসভা থেকে, বলছেন কোভিড হয়েছে, আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠুন, না মানুষের কাছে নেমে পড়ুন। মানুষের এখন বিধায়কদের প্রচুর কাজ বেড়ে গেছে। ধন্যবাদ আজকে আমাদের সাথে এতটা সময় দেওয়ার জন্য। সহজ সরল ভাষায়, একদম সহজ সরল ভাষায় নিজের মনের কথা ব্যক্ত করলেন আমাদের সাথে এতক্ষণ তাপস বন্দ্যোপাধ্যায়। আপনাদের সাথে দেখা হবে আবার কোনো ব্যক্তির সাথে এই অনুষ্ঠানে। সাথে থাকার জন্য ধন্যবাদ।